রাজধানীতে ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ ঠেকাতে প্রয়োজন হলে হামলাকারীদের উপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রোববার বিকেলে বেতার বার্তায় ডিএমপির মাঠ পর্যায়ে নিযুক্ত পুলিশ সদস্যদের এমন নির্দেশ দেন কমিশনার। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, ওয়্যারলেসে বলা হয়েছে যে কেউ বাসে আগুন দিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে হবে। আইনেই এমন ধারা আছে বলেও দাবি করেন তিনি। সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাউকে যদি ককটেল নিক্ষেপ করা অবস্থায় দেখা যায় অথবা যানবাহনে অগ্নিসংযোগ অবস্থায় দেখা যায়, সেই ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী বল প্রয়োগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গুলিও করতে পারে, পুলিশ সর্বোচ্চ বল প্রয়োগ করতে পারে। এটা ওয়্যারলেস অধীনস্থদের নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, হাইকোর্ট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে আমরা সকাল থেকেই দেখছি। তো ডিএমপি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ করা হচ্ছে তাদের প্রয়োজনে গুলি করার নির্দেশ দেওয়া হবে। তো আপনি কি দেখছেন যে সাধারণ রাজধানীবাসীদের নিরাপত্তায় আসলে পুলিশের তৎপরতা কেমন দেখছেন, এবং হাইকোর্ট এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন রয়েছে? আপনি যেমনটি বলছিলেন যে আমরা হাইকোর্টের যে মেইন যে গেট অর্থাৎ মাজার গেট নামে যে পরিচিত সেই গেটে আছি। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল বাহিনী উপস্থিতি এখানে রয়েছে। আমি যদি দেখাতে পারি আপনাদের যে মেইন গেটের বাম পাশে ডান পাশেই রয়েছে আসলে বিজিবি সদস্যদের কঠোর অবস্থান। এখন এইখানে আপাতত এখনও হাইকোর্ট গেট দিয়ে যান চলাচল করছে। আমরা জানি যে 9টার সময় এই যান চলাচল বা এর পরবর্তী সময় বিচারের কার্যক্রম শুরু হলে এইটি হয়তো বন্ধ করে দেওয়া হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পিবিএন সহ সেনা সদস্যদের উপস্থিতিও আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সবগুলো বাহিনী এখানে কাজ করছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আছেন। আর পুলিশ সদস্যরা সবসময়ের মতো এখনও আছেন, ওনারা কাজ করছেন। আমরা যতটুকু শুনেছি, আপনি যিনি বলছেন যে রাতের বেলা কিছু ককটেল বিস্ফোরণের কথা ছিল, ঘটনা ঘটেছে, কিন্তু সকাল থেকে আমরা এই এলাকা বা এই আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগের এই ধরনের ঘটনা ঘটেনি। এবং আপনি জানেন যে সকাল থেকেই গতকালকে থেকেই ডিএমপি থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে এখানে সভা সমাবেশ নিষিদ্ধ এবং কঠোর নিরাপত্তার ভিতর থাকবে। আমরা দেখছি যে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার নিয়ে সেনা সদস্যরাও এখানে রাতের 3টা থেকেই এই টিমটি আসলে এখানে উপস্থিত রয়েছে এবং ওনাদের যথেষ্ট রকমের প্রস্তুতি রয়েছে। এখনও যেই আদালতের যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। আমরা যারা সংবাদকর্মীরা আছেন সেই সংবাদকর্মীরা এখনও এখানে উপস্থিত আছেন, মূল গেটে আছেন। সেনা সদস্যরা এখানে সকাল থেকে এখানে উপস্থিত আছেন। আমরা জানতে পেরেছি যে সেনাবাহিনীর পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর আমরা যদি মেইন গেটে আপনাদের দেখাতে পারি যে এখনও কোর্টের এই অংশটিতে সংবাদকর্মীরা রয়েছেন এবং তারা ভেতরে যাওয়ার জন্য অপেক্ষা করে আছেন। সবাই একসাথেই ঢুকবেন, যখন ট্রাইব্যুনালের কাজ শুরু হবে তখন এই কার্যক্রমটি শুরু হবে। আর সার্বিকভাবে আপনি জানেন যে গতকাল রাতে ঢাকার বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ হয়েছে, এবং এই ককটেল বিস্ফোরণে আমরা দেখেছি যে সুনির্দিষ্ট একটি ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে 1-2জন ককটেল নিয়ে এসে বিস্ফোরণ ঘটিয়ে আবার পালিয়ে গেছেন, কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কোনো মিছিল, সমাবেশ, মানববন্ধন বা এইরকম আমরা কোনো ঘটনা দেখতে পাইনি। এখন আপনারা জানেন যে মেইন গেটে র্যাব থেকে শুরু করে এপিবিএনের যে এই সদস্যরা নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রেখেছেন। অর্থাৎ ট্রাইব্যুনালে রায়ের পরবর্তী সময় বা রায়ের আগে কোনো ধরনের নাশকতা যেন না ঘটে, সেই নাশকতার যে প্রস্তুতি, কঠোরভাবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আমরা বুঝতে পারছি যে আজকে দিনে এই ট্রাইব্যুনালের
রায় কেন্দ্রিক এখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বা ঘটার যে সম্ভাবনা সেই সম্ভাবনা এখনো আমরা দেখতে পাচ্ছি না। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে ট্রাইব্যুনাল এলাকার, তেমনটি আমরা দেখতে পেলাম আরাফাতুর রহমানের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে আরাফাতুর রহমান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে। তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করতে চায় কিছু মহল, জনগণ তা হতে দেবে না। উপমহাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন বিএনপির মহাসচিব। সোমবার শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায় ঘিরে আতঙ্কের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। কেউ নৈরাজ্যের চেষ্টা করলে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। তিনি অভিযোগ করেন, রাজনীতিতে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় নির্বাচন। আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। কিছু মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 1/3 নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। 237 জনের যে তালিকা ঘোষণা করা হয়েছে তা বিশ্লেষণে দেখা যায় প্রথমবার ভোটে লড়বেন 96 জন। তাদের মধ্যে 86 জনই তরুণ। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, যোগ্যতা ও জয়ের সম্ভাবনা দেখেই মনোনয়ন দেওয়া হয়েছে তরুণ প্রার্থীদের। নওগাঁ 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলে হুদা বাবুল। এবারই প্রথম নির্বাচনে লড়ছেন তিনি। ভোটের মাঠে নতুন হলেও রাজনীতিতে সক্রিয় দীর্ঘদিন। মহাদেবপুর বাদলগাছির জনগণের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বাবুল। রাজনীতিতে আমি পুরাতন, হ্যাঁ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে, ধানের শীষের প্রার্থী হিসেবে আমি নতুন। আমি জনগণের সাথে ছিলাম, পাশে ছিলাম, কোভিডের সময় ছিলাম, বন্যার সময় ছিলাম, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ছিলাম। এই আসনটা বিএনপিরই ঘাঁটি এবং আমি কোনো চ্যালেঞ্জ, সেরকম কঠিন চ্যালেঞ্জ দেখছি না। আমার মনে হয় একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাবুলের মতো প্রথমবার জাতীয় নির্বাচন করতে যাচ্ছেন আরও 95 নেতা। জনসমর্থন পেতে নিয়মিত গণসংযোগে ব্যস্ত তারা। দল আমাকে প্রথমবারের মতন এখানে নমিনেশন দিয়েছেন। আশা করছি যে আমরা খুব সহজেই এখানে বিজয় অর্জন করতে পারবো। 237 আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে 86 জনই তরুণ। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন নির্বাচনী এলাকায়। যেটা আমরা জেন জি বলছি, এবং সেই সাথে যুবকরা একটা বড় অংশ যেটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের মতন যারা তরুণ প্রজন্মের, যারা আমরা প্রতিনিধিত্ব করছি বিএনপির, আমরা চেষ্টা করছি জনগণের সাথে মিশতে। রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের মধ্যে 12টিতেই নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। রাজশাহী বিভাগের 39 আসনের মধ্যে নতুন প্রার্থী 16। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 10 আসনে নতুন মুখ। ঢাকা বিভাগের 70 আসনের মধ্যে নতুন প্রার্থী 21। বিএনপি তরুণ এবং পুরান সকল মিলে বিএনপি 83 জনের মতো তরুণ প্রার্থী বা 80 জন, যাই হোক এর মধ্যে তো আরো বেশিও হওয়ার কথা, কোনো অসুবিধা নেই। এখানে এই দলটা তরুণ এবং বয়োজ্যেষ্ঠ মিলেই দলটা, অতএব সেইভাবেই যেখানে যেই আসনে উপযুক্ত, যার পাশ করার সম্ভাবনা বেশি, সেইভাবে কিন্তু চয়েস করা হয়েছে।
তরুণরা নির্বাচিত হয়ে সংসদে গেলে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আগামী ফেব্রুয়ারি মাসে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়ে যারা এমপি হবেন তারা জনগণের নন, দলের এমপি হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মতো নানা অজুহাতে নির্বাচন বানচাল ও বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে অনুরোধ করেন তিনি। একই সাথে সবাই যেন ভোট দিতে পারে সেভাবে দলকে সংগঠিত করার আহ্বান জানান মোশাররফ। আরও বলেন, এরই মধ্যে সরকার গণভোট এবং সংসদ নির্বাচন একদিনে করার ঘোষণা দিয়েছে। বিএনপি এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন। জনগণ মনে করতে পারে তার এমপিকে, কিন্তু পিআর পদ্ধতিতে দিলে সেখানে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে, তারা দলের এমপি হয়ে যাবে, জনগণের এমপি হবে না। গণভোট নিয়ে মানুষের ধারণা পরিষ্কার নয়, তাই এটি যেন নির্বাচন কমিশনকে সমালোচনার মুখে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। রোববার ইসির সাথে সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনে পেশি শক্তির প্রভাব বন্ধে তফসিলের পরই কঠোর হতে হবে কমিশনকে। সিইসির আশা, সব দল আচরণবিধি মানলে ভালো নির্বাচন সম্ভব। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইসির আয়োজনে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনের শুরুতেই হট্টগোল বাধে। হাসনাত আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের বিভক্ত অংশ সংলাপে গেলে তাদের বেরিয়ে যেতে বলে কমিশন, যদিও দলের নিবন্ধন নিজেদের দাবি করেন হাসনাত আমিনী অংশের নেতারা। রোববার সকালের পর্বে সংলাপে অংশ নেয় 6টি দল। নির্বাচনে পেশিশক্তি বন্ধে কিছু পরামর্শ দেন তারা। একজন যোগ্যতা সম্পন্ন মানুষের পক্ষে, আমরা ইউনিভার্সিটিতে পড়েছি যে রাজনীতি হচ্ছে সমাজসেবার সবচেয়ে উত্তম মাধ্যম, কিন্তু এখন সমাজসেবা করার সুযোগ নেই। নির্বাচনের আগে যৌথ বাহিনীর অভিযান করে অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা। বিকেলের পর্বে 6টি দলের কথা থাকলেও অংশ নেয়নি তৃণমূল বিএনপি। গণভোট যেন নির্বাচন কমিশনকে সমালোচনার মুখে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। যতই ভোট কাছাকাছি আসে তখন নির্বাচন দূরে চলে যায়। সামনে আছে কি ওসি, ডিসি, আর কি আছে আর একটা এসপি। গণভোটটা যে ওদিন করবেন, কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে দলগুলোর আচরণবিধি মানার বিকল্প নেই বলেন সিসি। আচরণবিধি বানিয়েছে, সেটা পরিপালনে আপনাদের সহযোগিতা চাওয়া, আর হলো একটা সুন্দর নির্বাচনের কথা আমরা সবাই বলছি। আইন কানুনগুলো রাজনৈতিক সিদ্ধান্তে হয়, যখন হয় তখন আমরা বাস্তবায়নকারী হিসাবে আমরা আবির্ভূত হই, সেভাবে এটা চলে আসছে আর কি। ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না বলেও মন্তব্য করেন সিসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই যুদ্ধের গন্ধ, দখলের গল্প, একের পর এক ছড়িয়ে পড়ছে ভিডিও। এসবই লালমনিরহাট সীমান্ত নিয়ে নানা কল্পকাহিনী। বাস্তবে দেখা গেছে জেলার পুরো সীমান্ত এলাকা শান্ত, নিয়মিত টহলে ব্যস্ত রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী। উদ্দেশ্য প্রণোদিত রাষ্ট্রবিরোধী এসব গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজিবি। কয়েকদিন ধরে আবুল হাসনাত মিল্টন নামের ইউটিউব চ্যানেলে প্রচার হয় লালমনিরহাট সীমান্ত দখলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, কিন্তু বাস্তবে এমন ঘটনার কোনো ভিত্তি নেই সেখানে। মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। আমরা মনে করি একত্রিতভাবে আছি, সব সজন আমরা সহযোগ আছি। বাঙালি মনে করি যা জনসাধারণ আছে, কাজ কামাই করি আমরা মাঠে। আমার বাংলাদেশে যে বিজিবি আছে সবসময় টল মোটামুটি কান জায়গা দেয়, ওনারাও টল দেয়, কিন্তু আমার এখানে কোনো ঝামেলা হচ্ছে না। আনন্দ বেশে হাল চাষ করতেছে, এখানে তো কোনো ভারতের বিএসএফ বা ভারতের বাসিন্দারা কোনো ডিস্টার্ব দিচ্ছে না। দুই দেশের বাহিনীকে ঘিরে বানানো গল্প ভাসছে ফেসবুক, ইউটিউবে। একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছড়াচ্ছে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত ও রাষ্ট্রবিরোধী গুজব বলছে বিজিবি। যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই করছেন, যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা। গুজব ছড়ানোর বড় প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যাচাই বাছাই ছাড়া মন্তব্য করা বিপজ্জনক। এসব কাজে জড়িতদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত একটি বিষয়, কেননা উভয় সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর অত্যন্ত পেশাদার বাহিনী রয়েছে এবং তারা সুনির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের কোনো খবর আসলে ভিত্তিহীন বলেই প্রতীয়মান। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরি নতুন ঘটনা নয়, তবে সীমান্তের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। মাওলানা ভাসানীকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে তার পরিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মুরিদান, ভক্ত, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে। সমাজের অধিকার বঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী। অসহায় মানুষের অধিকার আদায়, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রেরণার উৎস হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বাণীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, মাওলানা ভাসানী জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্য বিরোধীর সংগ্রামের প্রবাদ পুরুষ মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও সাহসী নেতৃত্ব দিয়েছেন। রোববার সারা দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই দিন হাসপাতালে ভর্তি ১,১৩৯ নতুন রোগী। এ নিয়ে চলতি বছর মৃত্যু হয়েছে ৩৩৬ জনের, আর হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮৪,৯৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে মারা যান। ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন, আর অপরজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার হাসপাতালে। আর হাসপাতালে ভর্তি ১,১৩৯ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা সিটি কর্পোরেশন এলাকার বাইরে ২৪৬, ঢাকা উত্তর সিটিতে ১৮২ ও ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে ১১৯, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ৯ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রাজনৈতিক অস্থিরতায় দেশের ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা কাটছে না। রপ্তানি বাণিজ্যে ধীর গতি, বিনিয়োগও প্রায় স্থবির। কারখানায় জ্বালানি সমস্যার পাশাপাশি ডলার সংকটও রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ কমে যাওয়ায় ঋণ প্রবৃদ্ধি ৬.29% নেমেছে, যা গত ৪ বছরের মধ্যে সবচেয়ে কম। তারল্য সংকটে নতুন ঋণপত্র খুলতে সমস্যায় পড়ছেন উদ্যোক্তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত টানা ৩ মাস রপ্তানি কমেছে। ঋণের উচ্চ সুদহার বিনিয়োগের সবচেয়ে বড় বাধা। সব মিলিয়ে স্বস্তি মিলছে না অর্থনীতিতে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি মনে করি যে যেভাবে জনগণের একটা ক্রয় ক্ষমতা ছিল সেটা কমে যাবে, এবং ক্রয় ক্ষমতা যদি কমে যায় তাহলে আমাদের অর্থনীতির টোটাল যে প্রবৃদ্ধি আছে প্রবৃদ্ধি আপনার খুব নিম্নমানে চলে আসবে, এবং এখানে আমার ধারণা যে 4-এর নিচে চলে আসতে পারে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বৈশ্বিক সংকট ও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কঠিন সময় পার করতে হচ্ছে। শ্রমিক আন্দোলন, কারখানা বন্ধের মতো বড় প্রতিবন্ধকতার মুখে শিল্প খাত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তার দ্রুত সমাধান চান তারা। রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে অর্থনীতিতেও গতি আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনারা দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। একটা নির্বাচনী সরকারের হাতে দায়িত্বটা হস্তান্তর করে দিয়ে আমাদেরকে নিরাপত্তা দেন, আমাদেরকে ব্যবসা করার মতো একটা এনভায়রনমেন্ট দেন। আমরা ব্যবসা করতে আসছি,
আমরা ব্যবসা করতে আমাদেরকে সুযোগ দেন। শুধু সততা দিয়েই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বিষয়টা তা না। মানুষের পারসেপশন হচ্ছে একটা দেশ রাজনীতি দ্বারা পরিচালিত হয়, অতএব রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক যে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছি সেই ঘুরে দাঁড়ানোটা সম্ভব বলে আমি মনে করি। নির্বাচিত সরকার ক্ষমতা এলে টেকসই অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিলুপ্তির মুখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের তাঁত শিল্প, সেই জায়গা দখল করে নিচ্ছে যন্ত্রচালিত তাঁত। এই প্রতিযোগিতায় টিকতে না পেরে পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক তাঁতি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় 50,000 কাঠের তাঁত। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ সহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা জানায় তাঁত বোর্ড। তাঁত শিল্পের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া। বংশ পরম্পরায় কাপড় তৈরি করেই জীবিকা চলে এখানকার তাঁতিদের। তবে দিনে দিনে পাল্টে যাচ্ছে সে চিত্র। একসময় এসব এলাকার বেশিরভাগ বাড়িতেই ছিল হস্তচালিত কাঠের তাঁত, সেখানে এখন জায়গা দখল করে নিয়েছে বিদ্যুৎ চালিত পাওয়ার লুম। তাঁতিরা বলছেন কাঠের তৈরি তাঁতে দিনে একটি শাড়ি তৈরি করা যায়, অন্যদিকে পাওয়ার লুমে তৈরি হয় 2 থেকে 3টি শাড়ি। এ কারণে কর্মহীন হয়ে পড়েছেন তারা। পূর্বপুরুষের পেশা ছাড়তেও বাধ্য হচ্ছেন কেউ কেউ। আমরা যে কাপড় বানাই মহাজন বেচাকিনি করতে পারি না, বাজারে তুললে কাপড় নেয় না, সেই কারণে তাঁতঘর বন্ধ। এখন কাপড় নিলে আমাদের 500 টাকা মজুরি, হ্যাঁ, আর পারলামে তো 500 টাকা না, তার 50, 200 টাকা 250 টাকা মজুরি দেয়। ফেরা ডেলে দিন 3 পিস করে নামায়। ব্যবসায়ীরা বলছেন নানা ধরনের পোশাকের ভিড়ে শাড়ির চাহিদা আগের মতো নেই। ব্যবসা টিকিয়ে রাখতে তাই কাঠের তাঁত ব্যবহার সম্ভব হচ্ছে না। তাঁতের ব্যবসা আগের মতো হচ্ছে না। কাঠের তাঁতগুলো শ্রমিক অভাবে, পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে। বিক্রি না হলে কিন্তু নুন তুলতে পারা যায় না। তো এই যে অবস্থাগুলো দাঁড়িয়েছে, এই জন্য আমাদের এই কাঠের যে তাঁতগুলো ছিল, যাকে জাপানি তাঁত বলা হয়, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এদিকে তাঁত শিল্প রক্ষায় কম সুদে ঋণ এবং প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানায় তাঁত বোর্ড। ক্ষুদ্র তাঁতি যারা আছে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা বিনা সুদে লোন প্রদান করে থাকি এবং তারা যেন এই টাকাটা সুন্দরভাবে তাদের বিজনেসে, তাদের যে ব্যবসা আছে সে জায়গায় মূলধন হিসেবে ব্যবহার করতে পারে, সেই ধরনের ইনস্ট্রাকশনও দিয়ে থাকি। জেলায় বর্তমানে 12,000 তাঁতির মোট তাঁত রয়েছে 1 লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।